নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কাহিনীর 114তম এপিসোডে। আজকের ঘটনাটা একটি মর্মান্তিক ঘটনা। সেই ঘটনাটা থেকে রিলেট করে অনেক কিছু আমরা বুঝতে পারবো, জানতে পারবো। তার জন্য কিন্তু পুরো ঘটনাটা শুনতে হবে। আর সকলের কাছে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি ঘটনা দিতে পারিনি, কারণ আমার শরীর ঠিক ছিল না আর আমার ফ্যামিলিতেও একটু প্রবলেম হয়েছিল। তার কারণের জন্যই এইরকম টুকটাক কিছু কারণ চলছিল, তাই জন্য আমি ঘটনাটা রেগুলারের মতন দিতে পারছিলাম না। আমাকে ক্ষমা করে দিও। এবার থেকে আমি প্রমিস করছি তোমাদেরকে যে তোমরা যেমন আগে রেগুলার ঘটনা পেতে, ঠিক সেই রকমই রেগুলার ঘটনা তোমরা পাবে। তো চলো শুরু করছি আজকের ঘটনাটা। আর দেরি করব না, সরাসরি চলে যাব মূল ঘটনাতে। আজকের ঘটনাটা যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে শুভজিৎ কর্মকার। তিনি পেশায় একজন ডক্টর এবং সেই ঘটনাটা উনি যেইভাবে আমাকে পাঠিয়েছেন আমি তোমাদেরকে ঠিক সেইভাবেই ঘটনাটা শেয়ার করছি। নমস্কার অলিভিয়া দি, আমি তোমার ঘটনা প্রায়শই শুনে থাকি, কাজের ফাঁকে হোক বা বাড়িতে যখন ছুটিতে থাকি দুপুরে খাওয়ার সময়। আমার বেশ ভালো লাগে তোমার কণ্ঠে এই ঘটনাগুলো শুনতে, কারণ আমি এতদিন ধরে অনেকের গলার ভয়েসে শুনেছি, ম্যাক্সিমাম ছেলেরাই ঘটনা বলে, বাট তুমি একজন এক্সেপশনাল যে ঘটনাগুলো আমার শুনতে খুব ভালো লাগে। তো তোমার মেয়ে কণ্ঠে ঘটনা শুনতে সত্যিই আমার খুব ভালো লাগে। এই ফিমেল ভয়েসে ঘটনা আমি এর আগে কখনো শুনিনি, আর শুনলেও সেগুলো হয়তো মন ছোঁয়নি। তুমি একদম নিজের মতন করে যেন মনে হয় পাশে বসে তুমি ঘটনাগুলো বলছো, অমন ফিল হয়। তাই আমার কলেজ লাইফে আমার সাথে কিছু ইনসিডেন্ট ঘটে যায়, সেই রিলেটেড ঘটনাই এই ঘটনাটা। কিছু কারণ বিশেষের জন্য আমি তোমাকে আমার কলেজের নাম বা কিছু আমি এগুলো ডিটেলসে বলতে পারছি না, তোমাকে পার্সোনালি জানিয়ে দেবো। তুমি কিন্তু এগুলো সাইলেন্ট রেখো ঘটনাতে। আজ থেকে প্রায় 8 বছর হবে, হয়তো 8-9 বছর আগে আমি যখন কলেজে পড়ি তখন আমার প্র্যাকটিস চলছে। আমরা হোস্টেলে, কলেজ শেষ হওয়ার পর হোস্টেলে সবাই মিলে বসে গল্প আচ্ছা করছি। বেশ ভালোই দিনগুলো কাটছিল প্রত্যেকের সাথে। এবার একটু র্যাগিংয়ের ব্যাপারও ছিল কলেজে। এগুলো তো জেনারেলি কলেজে হয়েই থাকে, ইঞ্জিনিয়ারিং কলেজ বলো, ডক্টর কলেজ বলো, বা আরও অনেক রকম কলেজ আছে সেখানে এগুলো টুকটাক হয়েই থাকে। তো আমাদের কলেজেও সেটার কোনো ব্যতিক্রম ছিল না, সেরকমই কিছু একটা হয়েছিল। এমনই ভাবে ছেলেটাকে অ্যাবিউজ করা হয়েছিল যে সেই ছেলেটা কিছুটা গিয়ে মনে করেছিল যে এই কলেজটা তার জন্য নয়, সে আর এগোতে পারে। এরম বছরের পর বছর প্রতি ছেলে আসে, তাদের মধ্যে কিছু না কিছু, কোনো না কোনো ছেলের কিছু না কিছু ক্ষতি হয়েই থাকে কম বেশি। সেরকম আমাদেরও ব্যাচে ওরকম একটা ইনসিডেন্ট ঘটে। আমি তোমাকে পরে সবটা বলছি। ঘটনার শুরুতে আমি জাস্ট তোমাকে একটা ছোট্ট ইন্ট্রো দিয়ে রাখলাম। বেশ ভালোই কাটছিল। আমরা তখন একটু বড় হলাম, সিনিয়র হলাম, আমাদের প্র্যাকটিস চলছে। ইতিমধ্যেই আমার ওই বন্ধুটা, তার একটি মেয়ের সাথে আলাপ হয়, পছন্দ হয় দুজন দুজনের, তারা একটা সম্পর্কে যায় এবং সেটা খুব ভালো একটা বন্ড তৈরি হয় ওদের দুজনের মধ্যে। দুজন দুজনকে প্রচন্ড পরিমাণে ভালোবাসতো। বেশ এইভাবেই ভালো করে কাটছিল কলেজ থেকে ফিরে আমরা বন্ধুরা একসঙ্গে মেসে থাকতাম। ও একদিন ওর বন্ধুদেরকে বলে যে আমি না আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি, ফিরতে একটু লেটই হবে। তখন আমরা সব বন্ধুরা বলি আচ্ছা বেশ ঠিক আছে যা। কিন্তু তখন আমরা সেই সিনিয়রটা হয়ে যাইনি কলেজের যে আমরা পুরো কলেজ দাপিয়ে বেড়াবো। আমাদের মাথার উপরেও তখন কিছু সিনিয়র্সরা ছিল এবং ইতিমধ্যে খবর চলে যায় কোনো একটা সিনিয়রের রুমে যে আমার সেই বন্ধুটা তার সেই প্রিয় বান্ধবীটার সঙ্গে দেখা করতে যায়। এবং যখন জানতে পেরে যায়, কিছু সিনিয়র দাদারা আমার ওই বন্ধুটিকে ফলো করে তার পিছু পিছু যায়।
গিয়ে দেখে তার বান্ধবীর সঙ্গে সে দেখা করে এবং সেখানে গিয়ে বলে, কি রে, বেশ ভালোই তো এখানে দেখা করছিস, গল্প করছিস আর বলিস আমরা কিছু জানি না, আমি কিছু বুঝি না, তোর পেটে পেটে এত। তো এই সমস্ত জিনিসগুলো শুনেও একটু অবাক হয়ে যায় যে ওরা কি করে পিছু নিল, আর ওরা জানলোই বা কি করে যে আমি এরকম দেখা করতে এসেছি। জানতো প্রেম করে, কিন্তু পুরোটা জানতো না যে কার সঙ্গে প্রেম করে বা কিছু। তো তখন ওকে কিছুভাবে পটিয়ে পাটিয়ে মেয়েটাকে নিয়ে কলেজে আনার ব্যবস্থা করে। তো বলে যে কলেজে নিয়ে আয় ওকে, আমরা সবাই বৌদি বলছি, আমাদের বোনের মতন, আমরা সবাই মিলে আড্ডা মারবো, ওকে নিয়েছো কলেজে। তো মেয়েটা অনেকবার বলে যে না না, আমি যাবো না তোমাদের ছেলেদের মেসে, তোমরা যাও, আমি ওর সাথে দেখা করে চলে যাচ্ছি, পরে কখনো একবার যাব। তো খানিকটা জোর করাতে মেয়েটাও দাদা দাদা বলে সেই ছেলেদের সাথে আর আমার ওই বন্ধুটির সাথে কলেজে আসে। বেশ ভালো আসে, গল্প আচ্ছা করে এবং রাত্রেবেলায় কিছু খাবারের সঙ্গে মেয়েটিকে এবং ছেলেটিকে প্রচণ্ড পরিমাণে নেশা জাতীয় জিনিস খাইয়ে দেওয়া হয়েছিল, যার ফলে মেয়েটারও কোনো ক্ষমতা ছিল না কিছু বলার এবং ছেলেটা তো স্থিতিয়ে গেছিল। তারপরে ওই কিছু সিনিয়র দাদারা মিলে ওই মেয়েটির সঙ্গে কিছু নোংরামি করে, যেটা আর এখানে আমি বললাম না কাইন্ড, এবং মেয়েটিকে সেখানেই শ্বাসরোধ করে মেরে দেয়। মেরে দেওয়ার পর কোথাও একটা দূরে আমাদের কলেজের পিছন দিকটাতে প্রচণ্ড পরিমাণে জঙ্গল, ওখানে কেউ যায় না অ্যাজ সাচ, ওখানে গিয়ে ফেলে দিয়ে চলে আসে। তারপরে সকালবেলা হতে ছেলেটার যখন নেশা কাটে আমার বন্ধুটার, তো তখন বলে যে কি হয়েছে, কি মানে কালকে রাত্রিরে কি হলো জানি না, মাথাতে কেমন একটা হলো, শুয়ে পড়েছিলাম, অনিন্দিতা কি চলে গেছে বাড়ি? তো সেই ছেলেগুলো বলে যে হ্যাঁ, তোর গার্লফ্রেন্ডকে তো আমরা এগিয়ে দিয়ে এসেছি বাড়িতে, এইরকম কথাবার্তা হয়। কলেজে ব্যাপারটা সেরকম ভাবে কেউই জানতো না যে আগের দিন রাত্রিরে কি হয়েছিল, কারণ প্রচণ্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণের জন্য রাত্রিরের দিকে সমস্ত কলেজের সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল ক্যাম্পাসের, আর এরকম একটা ঘটনা হয়েছিল কেউই জানতো না। তারপরে মেয়েটার বাড়ি থেকে খোঁজ করে, ছেলেটাও আমার যে বন্ধুটার গার্লফ্রেন্ডকে আর কি খুঁজে পাওয়া যাচ্ছে না, ও ফোন করেছে, ফোন ধরছে না, রিং হয়ে যাচ্ছে, ফোন কেউ তুলছে না। তো এইভাবে ওর মা বাবা তখন পুলিশের কাছে যায়, গিয়ে খোঁজ করতে করতে কোনো রকম ভাবে ট্রেস পায় যে এইরকম কোন একটা লোকেশনে মেয়েটির লোকেশন লাস্ট অব্দি ছিল। কলেজে এসে যখন খোঁজ করে তখন সবাই বলে যে হ্যাঁ, ওটা তো ওরই গার্লফ্রেন্ড, এবং তখন ছেলেটাকে চার্জের জন্য নিয়ে যাওয়া হয়। এবার তাকে জিজ্ঞাসা করে যে কিরে, এরকম এরকম ব্যাপার, কালকে তো তুই ওকে নিয়ে দেখা করতে গেছিলিস, তাহলে মেয়েটি কোথায় গেল তোর সাথে? তো তখন সে বলে যে এরকম দেখুন, ও কলেজে এসছিল, আমার সাথে দেখা করে কিন্তু রাত্রিবেলায় বাড়ি চলে গেছে। ছেলেটি ভয়তে কিছুতে বলতে পারেনি। সিনিয়ররা তাদেরকে নেশা জাতীয় কিছু খাইয়ে দিয়েছিল, কারণ ওরা তো জানতোই না যে গতকাল রাত্রিরে এরকম ওদের সাথে করা হয়েছে বলে। তো ছেলেটাকে ভালো মতন করে যখন চার্জ করে তখন ছেলেটা তাই বলে, বারবার একই উত্তর দেয়। কলেজে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করে যে কালকে এরকম কোনো মেয়ে কলেজে এসেছিল? সবাই বলে যে না, কোনো তো মেয়ে এখানে কলেজে, আর আমাদের তো ছেলেদের ক্যাম্পাস, মেয়ে তো ঢোকা এলাও নয়, কোনো মেয়ে আসেনি। প্রত্যেকটা সিনিয়র থেকে জুনিয়র প্রত্যেকের কাছে ফটো নিয়ে পুলিশ এনকোয়ারি করে, সবকিছু করে, তো জানা যায় না। বেশ কিছুদিন পর, মানে প্রায় 3-4 দিন পর থেকে কলেজের মধ্যে একটা থমথমে পরিবেশ শুরু হতো। ঠিক রাত্রি 10টার পর থেকে না, কলেজটা পুরো একদম নিস্তব্ধ হয়ে যেত। কলেজে কেউ কোথাও দেখা যেত না, এরকম একটা ব্যাপার হতো। অ্যাকচুয়ালি কি কলেজে ঘটতো কেউই আমরা বলতে পারবো না, কেন এরকম শুনশান হয়ে যেত, থমথমে একটা পরিবেশ হয়ে যেত। কখনো কখনো মনে হতো করিডোর দিয়ে হয়তো কোনো মেয়ে হেঁটে চলে গেল, এরকম অনেকেরই চোখে আমাদের এই জিনিসটা পড়েছিল, কিন্তু আমরা বুঝতে পারিনি যে কি অ্যাকচুয়ালি এটা করিডোরে কেন হচ্ছে বা কিছু। তো তারপরে
রাত্রিবেলায় যখন কারোর শিফটিং থাকতো, হয়তো রাত্রিরে সেও অনেক রাত্রিরে ফিরছে বা কিছু, জঙ্গল থেকে বা ওপর থেকে একটা বাঁচাও বাঁচাও চিৎকারের আওয়াজ আসতো। তো এই করে জিনিসটা রীতিমতন কাটছিল থমথমে ভাবে। বেশ কিছুদিন পর আমার বাবা কলেজে আসে আমার সাথে দেখা করবে বলে। যখন আমার বাবা আসে কলেজে, তখন আমাদের যে ওয়ার্ডেন, সে আমার বাবাকে বলে যে দাদা, আপনি দিনের আলো থাকতে থাকতে কিন্তু জঙ্গল পার করে চলে যাবেন, তা না হলে কিন্তু আজকে দিনটা থেকে গিয়ে কালকে সকালবেলা আপনি ভোরের ট্রেনে বেরিয়ে যাবেন, আপনাদেরকে থাকার ব্যবস্থা আমরা করে দেব। আমার বাবার কাকা এসেছিল দেখা করতে। তো স্বাভাবিক ব্যাপার, এরকম কেন বললো। আর আমার বাবা একগুঁয়ে মানুষ, উনি কারোর কথা শুনবেন না, উনি যেদিন যাবার মনে করবেন উনি সেদিনই চলে যাবেন। তো এইভাবেই আমার বাবা আসে, সারাদিনটা থাকে, দেখাশোনা করে। ছেলেটা যে আমার বন্ধুটা, এরকম মেয়েটার খোঁজ পাচ্ছিল না, কেমন একটা হয়ে গেছিল, ও পুরো চুপ হয়ে গেছিল, কোনো কথা বলতো না কারোর সাথে। সামনে সেমিস্টার এগিয়ে আসছিল, ওকে অনেকবার আমরা পাল্টানোর ব্যবস্থা করেছি, অনেকভাবে ওকে মোটিভেট করার চেষ্টা করেছি, বাট কোনো কিছুতেই কিছু কাজ হয়নি। এবং বাবা যখন সব কিছু শেষ হয়ে যায়, খাওয়া দাওয়া, বিকালবেলায় একটু আমার সাথে গল্প টল্প করে বলে যে না, এবার আমরা বেরোবো। আমরা সকলে বাবাকে বারণ করি, ওয়ার্ডেন তো যেতেই দেবে না, কিন্তু বাবা কারোর কোনো কথা শুনবে না, না ও কিছু হবে না, আমরা ঠিক চলে যাব। এবার যেতে গেলে বাবাকে ওই কলেজের পিছন দিকের ওই রাস্তাটা দিয়ে যেতে হবে, যে জঙ্গলটা প্রায় আধ ঘন্টা লাগে হাঁটা পথে, এবং ওইখানে সকালবেলাতেও কোনো জনপ্রাণী যায় না। বাবার কাকা ওই রাস্তাটা দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। ঠিক খানিকটা রাস্তা যাওয়ার পর একদম বিভৎস একটা চিৎকারের আওয়াজ আসে এবং খালি বলে, আমাকে বাঁচাও, আমাকে এখান থেকে নিয়ে চলো, বাঁচাও। বাবার কাকার গা পুরো ভারী হয়ে যায়। ওরা বুঝতে পারে না যে এরকম কোথা থেকে এরকম ধরনের আওয়াজ আসছে। তারপরে বাবা আরেকটু হাঁটতে লাগে, আবার মনে হচ্ছে বাবার যেন, বাবার আর কাকার পিছন দিয়ে কেউ যেন বাবার কাকাকে ফলো করছে, এবং ওদের সেই ক্ষমতাটা ছিল না, ওরা মাথা ঘুরিয়ে পিছন দিকে তাকিয়ে দেখবে যে অ্যাকচুয়ালি কে আছে পিছনে। তো ইতিমধ্যেই বাবা সিগারেট বার করে খেতে খেতে যায়, কাকা তো সিগারেট বার করে খেতে খেতে যায়। ঘাম দিয়ে দিয়েছে ওদের ভয়তে। তখন কিন্তু শীতকাল, ঝড় বৃষ্টি হয়েছে আগের দিন রাত্রিরে, আরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর বাবা আর কাকা হাঁটতে 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 যাচ্ছে। ঠিক যেই জায়গাটাতে মেয়েটির লাশ পড়েছিল, ওইখানটাতে গিয়ে বাবার কাকার পাটা কেউ যদি চেপে ধরে থাকে, একটা করে পা, ওরকম মনে হচ্ছে যেন কেউ চেপে রয়েছে। বাবার বাঁ দিকের পাটা, কাকার ডান দিকের পাটা এত চেপে ধরেছে, বাবার কাকা সামনের দিকে এগোতে পারছে না। এবং সেই সময়তে কাকা তখন বলে যে দাদা, কোনোভাবেই তুমি পিছন দিকে তাকাবে না। হ্যাঁ, একটা ক্ষীণ গলায় কথা বলছে কেউ যেন, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমি আমি ভালো নেই, আমাকে বাঁচান, আমি ভালো নেই। তখন বাবার কাকার কেমন গাটা যেন হয়। আর তখন ওরা আস্তে করে পিছন দিকে তাকিয়ে দেখে কোথাও কেউ নেই, কিছু না, অথচ পায়ে কেউ ধরেও নেই, কিন্তু ওদের পায়ে গড়ছে না। কোনো রকমের ছিটকে ওখান থেকে হাঁটতে 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 ওরা সামনের দিকে এগিয়ে যায়, এবং খানিকটা গিয়ে দেখছে রাস্তা, এবং রাস্তা দিয়ে ওরা হাঁটতে লাগে, মানে জোরে জোরে পা চালাতে লাগে, আর পিছন দিকে ঘুরে তাকায় না। যাওয়ার পর দূর থেকে দেখতে পাচ্ছে মিনি বাস আসছে। ওরা পরে কি মরে না দেখে সামনের দিকে হাতছানি দেয় বাসটাকে, বাসটা দাঁড়ায়, বাবার কাকার বাসের মধ্যে ওঠে। বাসটা উইদিন আ ন্যানো সেকেন্ড ওখানে প্রচন্ড স্পিডে বেরিয়ে যায়, এবং কন্ট্রাক্টর বা বাসের আরো লোকেরা তাদের জিজ্ঞাসা করে যে আপনারা এত সন্ধ্যেবেলায় রাত্রিবেলায় এই রাস্তা দিয়ে কেন আসছেন, আপনাদেরকে কেউ আটকায়নি, কেউ কিছু আপনাদেরকে বলেনি এই ব্যাপারে? তখন বাবার কাকা বলছে, কেন কি? বলছে এই রাস্তা দিয়ে রাত্রিবেলা একটা জনপ্রাণী হাঁটে না, আর আপনারা এই ক্যাম্পাসের পিছন দিকের রাস্তাটা দিয়ে আপনারা হেঁটে হেঁটে এসছেন শর্টকাট বলে,
এখান থেকে কেউ আসে, আপনাদেরকে আটকানোর কেউ প্রয়োজনও মনে করেনি? তখন বাবার কাকা বলে যে বলছি সবটাই বলছি, আমার ছেলেই কলেজে পড়ে, ওকে খাবার দিতে আর একটু দেখা করতে এসেছিলাম। ওদের ওয়ার্ডেন সবাই বারণ করেছিল, কিন্তু আমরা কারোর কথা না শুনেই আমরা এই রাত্রিবেলায় বাড়ি ফেরার সিদ্ধান্ত নিই এবং তাই জন্যই আমরা বাড়ি ফিরছি। আর আমাদের সাথে এরকম হয়েছে। কেউ যেন আমাদের পাটা ধরে রেখে দিয়েছিল, কেউ যেন কথা বলার চেষ্টা করছিল, বাঁচাও, আমরা বুঝতে পারিনি। এই বলে যাই হোক, আমার বাবা আর কাকা বাড়ি পৌঁছে যায়, রাত্রিবেলায় ফোন করে জানায় পৌঁছে গেছি। বাবার তো রাত্রিবেলা প্রচন্ড জ্বর। তারপরে সবকিছু আবার নর্মাল হয়ে গেছিল অ্যাজ ইউজুয়াল। আমাদের কলেজেরই একটা বাচ্চা ছেলে, জুনিয়র, সে হঠাৎ করে ফোনে কথা বলতে বলতে জঙ্গলের দিকে যায় এবং জঙ্গলের দিকে যাওয়ার পর ওনার আসে না। এবার অনেকেই ওকে জঙ্গলের দিকে যেতে দেখেছে। যখন ও ফিরছে না তখন সবাই বলছে, বাবা ও গেছে অতক্ষণ, ও কোথায় গেল যে এখনো ফিরছে না? সন্ধে হয়ে আসছে। এবার তখন সবাই, আমি, আমার আরো বন্ধুরা, কিছু সিনিয়ররা সবাই টর্চ নিয়ে যাই। হাঁটতে গিয়ে যে দৃশ্যটা দেখি সেটা যদি এখন বলি হয়তো অনেকেই দিদি বিশ্বাস করবে না, কিন্তু এই দৃশ্যটা আমি নিজের চোখে দেখেছি। ওই ছেলেটি ওই গাছটির যেখানটাতে মেয়েটাকে আর কি কবর দিয়ে দিয়েছিল, ওই ওপরটাতে বসে নিজের হাতটাকে কামড়ে রক্ত বার করে দিয়েছে। এবং আমরা তো ওকে দেখে প্রচন্ড ভাবে ভয় পেয়ে যাই যে এ কি করছে। ও হই পড়ে যায় কলেজ থেকে। তখন সবাই ছুটে আসে, টর্চ ফেলে ওর মুখের দিকে তাকায়। ওর দুটো চোখের মনি পুরো সাদা, ঠোঁটের পাশ থেকে রক্ত গড়িয়ে টক করে পড়ছে এবং পুরো হাত থেকে রক্ত ঝুঁঝিয়ে পড়ছে। তখন যারা এই জিনিসটার সাথে ইনভলভ হয়েছিল তাদের তো একটা আতঙ্ক হয়ে যায়। তারা বেশ ভয় যখন ওরা মানে যারা এইটার সাথে যুক্ত ছিল তারা বলছে, এই ও কি করছে, এখানে কি করছে, ওকে নিয়েছো কলেজে। এবং ওই ছেলেগুলো যখন ওই ছেলেটিকে ধরে কলেজে নিয়ে যাওয়ার কথা বলছে, ওই ছেলেটি তখন অশ্রাব্য ভাষায় ওই সিনিয়র দাদাগুলোকে গালাগালি দিচ্ছে যে ছেলেটির হাত থেকে ওরকম রক্ত পড়ছিল, ঠোঁটের পাশ থেকে রক্ত পড়ছিল। তখন সবাই তো অবাক হয়ে গিয়ে ওদের দিকে তাকায় যে এরকম গালাগালি করছে কেন অশ্রাব্য ভাষায়। সবাই ভয় পেয়ে যায় যে বাবা এ কি হলো রে বাবা। ওই কলেজে তখন নিয়ে যায়। তার মধ্যে আমাদের একজন স্যার ছিলেন, তিনি অ্যাকচুয়ালি মুসলিম ছিলেন এবং সে এই সমস্ত জিন পড়ি এইসব ব্যাপারে কিছু জানতেন, তন্ত্রের ব্যাপারে। তখন সেই স্যার এসে দেখে যে ওকে দেখে নর্মালি কোনো মানুষের মতন লাগছে না। তো তখন সে বলে যে ওকে এই মুহূর্তে এক্ষুনি অমুক জায়গায় একটি পীর বাবা আছেন, তার কাছে নিয়ে যেতেই হবে, এ না হলে ওকে মেরে দেবে যে ওর মধ্যে রয়েছে। এবং যখন ওকে ওইখানে নিয়ে যাওয়া হয়, ওকে কিছুতেই ওই পীর বাবার কাছে ঢোকানো যাচ্ছিল না। প্রচন্ড একটা মানে ওখানে ও চিৎকার করছিল, ওকে কেউ ধরে রাখতে পারছিলাম না আমরা। আর কেমন যেন একটা মেয়ে গলায়, ওর গলা থেকে ফ্যাঁসে একটা আওয়াজ বেরোচ্ছিল। তো তখন আমরা কি করব কিছু বুঝতে পারছিলাম না। স্যার বললো যে কোনো ভাবেই হোক ওকে ওখানে ঢোকাতে হবে। তারপর যখন ওখানে নিয়ে যায়, ওখানে ওনারা কিছু ওর ওপর মন্ত্র প্রয়োগ করে, কিছু জিনিস ওর ওপর ছড়ায়। তখন সে একটার পর একটা উগলে দেয় কথা যে এই ব্যাপার। এবং তখন জানা যায় যে মেয়েটিকে ওরা ওইভাবে মারে, ওইভাবে হত্যা করে। এবং তারপরে অনেক কষ্টে যে ছেলেটির মধ্যে ওই মেয়েটির আত্মা ভর করেছিল আমাদের ওই জুনিয়র ছেলেটার ওপর, তার ফ্যামিলিতে জানানো হয়। তখন পুলিশ আসে, এনকোয়ারি হয়। তখন ওই ছেলে চারটেকে ধরে এবং তারপরে এই কেসটা কোর্টে ওঠে। ওদের 15 বছর না 20 বছরের একটি জেলের সাজা হয়। লাইসেন্স কেটে দেওয়া হয়, ডক্টরি লাইসেন্স ওদের কেটে দেওয়া হয়, যাতে ওরা কোনোদিনও কোনো ডক্টরি জিনিস যাতে ওরা কিছু না কখনো করতে পারে। এবং এইভাবেই জিনিসটা খুব বাজেভাবে এগোয়। তারপরে
সবাই আমরা কলেজে জানতে পারি যে এরকম হয়। এবং যেই বন্ধুটার গার্লফ্রেন্ডের সঙ্গে এই জিনিসটা ঘটেছিল, সেই বন্ধুটা তো একদম পুরোপুরি শোকে চলে গেছিল এটা জানার পর। আর কারণ ও ছেলেটা না খুবই শান্ত প্রকৃতির একটি ছেলে ছিল। গ্রামের ছেলেরা নর্মালি একটু চুপচাপ শান্ত শান্ত হয়, তো ও ওরকমই ছিল। ও যখন সত্যিটা জানতে পারে, ও তখন নিজেকে ক্ষমা করতে পারেনি। ও ভেবেছিল যে আমার জন্য আমার ভালোবাসার মানুষটার প্রাণ চলে যায়। তো তারপরে যাই হোক ওই জায়গাটাতে যাওয়া হয়, মেয়েটির লাশ পাওয়া হয়, তারপরে উদ্ধার করা হয়। দেখতে দেখতে তখন প্রায় 20-25 দিন হয়ে গেছিল মেয়েটি ওখানেই কবরে ছিল। তারপরে তাকে সবকিছু যেরকম আমাদের সনাতনিক মতে যেভাবে যা কিছু ক্রিয়া কাজ করা হয় তাই করা হয়েছিল। সেতু কপঘাতে মারা গেছিল, তাই 3 দিনে কাজ করেছিল। তারপরে যাই হোক এখনো পর্যন্ত ওই জায়গাটা থেকে আজও গেলে গাটা ছমছমে হয়ে থাকে। আর যতদিন আমরা কলেজে ছিলাম, আমার ওই বন্ধুটা রোজই সকালবেলায় গিয়ে ঠিক ওই গাছের তলায় চুপচাপ শুয়ে থাকতো। অনেকবার ওকে আমরা ওখান থেকে আনার চেষ্টা করতাম, কিন্তু জানি না ওখানটাতে গেলেই ওর চোখ মুখের রিয়াকশন অন্য হয়ে যেত। ও নিজেই তারপরে ফিরে আসতো কলেজে সন্ধ্যের আগে। তো এইটাই ছিল দিদি ঘটনা। খুব ছোট হলেও কিন্তু সত্যি কথা বলতে এই ঘটনাটা আমার সাথে প্রচণ্ডভাবে রিলেটেবল। এবং আমাদের কলেজে এই জিনিসটা যখন ঘটে, অনেক দিনই আমাদের কলেজে ঝামেলা চলে এই ব্যাপারটা নিয়ে। তাই জন্যই আমি বললাম কিছু কারণ বিশেষের জন্য আমি তোমাকে এখানে আমার কলেজের নাম এখানে উল্লেখ করতে পারছি না। দিদি ক্ষমা করে দিও, তোমায় পার্সোনালি জানাবো। যদি ঘটনাটা শুনে তোমাদের ভালো লেগে থাকে, অতি অবশ্যই কিন্তু ঘটনাটা তুমি তোমার মতন করে শুনিও। ধন্যবাদ, থ্যাংক ইউ। সত্যি ঘটনাটা গায়ে কাটা দিয়ে দেওয়ার মতন একটি ঘটনা। এরকম কত মেয়েকেই ট্র্যাপে পড়তে হয় কলেজে, কত ছেলেকেই ট্র্যাপে পড়তে হয়। এগুলো কি মানে কিভাবে এগুলো হয়, এগুলো সত্যি মানে স্পিচলেস হয়ে যাচ্ছে। আমি ঘটনাটা নিয়ে বলবো না কোনো কথা, কিন্তু সত্যি কথা বলতে আমারও গায়ে কাটা দিয়েছে। আমি যখন রাত্রিবেলায় এটা রেকর্ড করছিলাম, আমারও একটু ভয় লেগেছে। তবে সকলকে একটাই রিকোয়েস্ট করব যে তোমরা এই ঘটনাটা শোনার পর কোনো কুরুচি মন্তব্য প্লিজ করো না। কারণ যার গেছে সে জানে, যার মা বাবার কোল ফাঁকা হয়েছে একমাত্র সে জানে। নিজেদের কিছু মজা ফুর্তির জন্য কোনো মেয়ের জীবন বা কোনো ছেলের জীবন আমাদের নেওয়াটা উচিত না। তবে যাই হোক, আমি আর এই ব্যাপারটা নিয়ে কোনো কিছু বলবো না। শুধু একটাই কথা বলবো, প্রেত কাহিনী কিন্তু কোনো কুসংস্কার, অন্ধবিশ্বাস, কালো জাদুকে প্রমোট করে না, করবে না, এবং কোনো জাতি নিয়েও ভেদাভেদ করে না। তাই একটাই কথা বলবো, সবাই সাবধানে থাকবেন, সতর্ক হয়ে থাকবেন। এবং নিজেদের ছেলে মেয়েকে যেই বা যারা কলেজে পাঠাচ্ছেন, আমি জানি এটা পসিবল হয়ে উঠছে না যে সেখানে তারা কি করছে, কিন্তু তাও এইটুকুই বলবো, আপনারা চেষ্টা করবেন যে যেন ভালো থাকে তারা, সুস্থ থাকে তারা। কারণ সত্যি কথা বলতে আজকালকার যা দিন শুরু হয়েছে, নিজের ছেলে মেয়েকে বাইরে রাখলে প্রচণ্ডই টেনশন হয় মা বাবার। আমিও যখন কলেজে যেতাম, আমার বাবা মারও সেম টেনশন হতো। আমি যতক্ষণ না ফিরছি মা ফোন করতো, ভিডিও কল করতো। আমরা হয়তো সেই সময়টা প্রচণ্ড ইরিটেট হই এতবার বাড়ি থেকে ফোন আসছে বলে, কিন্তু হয়তো তারা আমাদের ভালো চাইতো বলেই হয়তো এতবার ফোন করতো। থ্যাংক ইউ। এখানে ঘটনাটা শেষ করছি। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন ঘটনা নিয়ে। থ্যাংক ইউ।